আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম রিফিলের সূত্র ধরে আবার আলোচনা এসছে শেখ হাসিনার উন্নয়ন। তো উন্নয়নের দিক থেকে একটা কথা শত্রু স্বীকার করবে যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জিং উন্নয়নগুলো বাংলাদেশে করেছেন, এই উন্নয়নগুলো বাংলাদেশে আসলে আগামী 20-50 বছরে আরো কেউ করার সাহস করবে কিনা। এক পদ্মা সেতু শেখ হাসিনা যদি সাহস করে হাত না দিতেন, তাহলে আমরা আজকে পদ্মা সেতুর পিলারের চেহারা দেখতাম না। বরঞ্চ পদ্মা সেতু নিয়ে বিএনপি সমালোচনা করেছে, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমালোচনা করেছেন। কাজ হয়েছে এবং কোনো পিলারই ভেঙে পড়ে নাই। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, প্রায় 2 বছর হতে চললো, আর কয়েকদিন বাদে 2 বছর হবে। 2 বছর পরে যেরকম পদ্মা সেতুর নাম উঠছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম উঠছে, আরো এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হতে হতে আরো 2-4-5 বছর লেগে যাবে। বর্তমান তারেক রহমান সরকার যে এসছে, তারা এসে ঘোষণা করেছে তারা কোনো মেগা প্রজেক্টে হাত দিবে না। কিন্তু বাংলাদেশে তো এটা হওয়া উচিত যে একটা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা থাকুক। আর আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন ধারাবাহিকতা, এটা বর্তমান সরকার এত বড় বড় প্রজেক্ট এটা নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে না বা বন্ধ করবে না। ফলে শেখ হাসিনা যে প্রজেক্টগুলো হাত দিয়ে গেছেন, এগুলো এক একটা উদ্বোধন করতেই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অ্যাটলিস্ট 2030 সাল লেগে যাবে। আচ্ছা, প্রথমে আসেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যেখানে বলা হচ্ছে যে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর চুল্লিতে পারমাণবিক জ্বালানি সরবরাহের মধ্যে দিয়ে সে দেশটি এখন বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। 2026 সালের 28 এপ্রিল ওই নতুন অধ্যায়ের সূচনা হলো ঢাকায়। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী 501 জন প্রকৌশলী এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দর্শক, আপনাদের মনে আছে কিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনাকে আমেরিকার বিরাগ ভাজন করার একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছিল। আমেরিকা কোনো অর্থেই চায় নাই যে রাশিয়ার থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎে স্বয়ংসম্পূর্ণ হোক, এবং শেখ হাসিনার বিদায়ের পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা দায়ী বলা যেতে পারে। মানে উনি যদি এই ধরনের সাহসী পদক্ষেপ না নিতেন, তাহলে আমেরিকা হয়তো তার উপরে এত চড়ত না। প্রকৌশলীদের মতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে বিশ্ব দরবারের উন্নয়নের রোল মডেল হিসেবে নতুন উচ্চতায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে আরো শক্তিশালী করেছে। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়িত এই মেগা প্রকল্প দেশের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে এটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অ্যাট এ গ্ল্যান্স, এক কথায় এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনার অবদান এবং এই প্রকল্পের সুবিধা। আমি আরো কয়েকটা প্রজেক্টের কথা আপনাদেরকে একটু মনে করে আরো কয়েকটা প্রজেক্ট আপনারা একটু খেয়াল করবেন। ধরেন পদ্মা সেতু রেল লাইন, এই প্রকল্প তো আছেই। পদ্মা সেতু কতটা আমাদের কাজে লাগছে শেখ হাসিনার শত্রুরাও এখন সেটা স্বীকার করে। মেট্রো রেলের যে সেকেন্ড ফেজ, সেই সেকেন্ড ফেজের কাজ পুরোদমে চলছে। বিএনপিকে এবং তারেক রহমান সরকার 5 বছর থাকবেন, আমরা সেই প্রত্যাশা করি। সেই 5 বছর থাকতে হলে আগামী 1-2 বছর শেখ হাসিনা এই উন্নয়নের উদ্বোধন তারেক রহমান সাহেবকে করতে হবে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে পুরো কাজ এখনো শেষ হয়নি, সেটার উদ্বোধন করতে হবে তারেক রহমান সাহেবকে। থার্ড টার্মিনাল কাজ প্রায় শেষ হয়ে আসছে, কিছু কারিগরি কাজ বাকি আছে। সেই থার্ড টার্মিনালের কাজ উদ্বোধন করতে হবে। এর বাইরেও আরো অনেকগুলো প্রজেক্ট আছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে, মানে এই বিশাল বিশাল। তারপর ফ্লাইওভার আছে, শেখ হাসিনার পরিকল্পনাধীন ফ্লাইওভার আছে। এর বাইরেও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিছু জিনিস আছে, স্বাস্থ্য খাতের কিছু জিনিস আছে, তথ্য প্রযুক্তি কিছু জিনিস আছে।
সবগুলো কিন্তু মেগা প্রকল্প টাইপের। পরিবেশ ও জীবন মান উন্নয়নে কিছু ব্যবস্থা রয়েছে, শাসন ব্যবস্থা নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে, যেমন গ্রাম আদালত কার্যকর করা। এই সমস্ত কাজেই পুরোটাই কিন্তু রহমান সাহেব ক্ষমতা নেওয়ার পরে বা বিএনপি ক্ষমতা নেওয়ার পরে বলেনি যে এই যে শেখ হাসিনার সময়ের প্রায় এখনো প্রায় শখানেক প্রজেক্ট, যেগুলো মেগা প্রকল্প এবং বাংলাদেশে বিভিন্ন খাতে চলমান এই প্রকল্পগুলো, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা কিন্তু বিএনপি সরকার কখনো বলেনি। বিএনপি সরকার হয়তো তার মতো করে কিছু রেকটিফাই করবে, কিছু সংযোজন বিয়োজন করবে, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে নিশ্চয়ই বর্তমান সরকারকে শেখ হাসিনার ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফোকাস করতে হবে। এখন এটা ক্রেডিট কোথায় যাবে? দেখেন, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই একেবারে সেই 71 পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই রূপপুর মানে বাংলাদেশে পারমাণবিক প্রকল্পের প্রয়োজনের কথা তুলেছিলেন। তারপরে সেই সময় ইয়াহিয়া খানের সময় এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাট কেউ কেউ ইভেন সংসদেও এমন কথা বলার চেষ্টা করা হচ্ছে, মানে শেখ হাসিনা যে এই কাজগুলো করে গেছে এগুলোকে যেন মানে একটু বলতে কষ্ট, কিন্তু একটা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে একটা সরকারের যে কাজগুলো করতে হয় সেইটা স্বীকার করতে আসলে যেন কোথাও একটা রাগ ঢাকের ব্যাপার চলে আসছে। যাক, আমি জানি না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বা দেশে সভা সমাবেশও করতে পারছে না, এই সময়ে অন্তত এই যে প্রজেক্ট খোলা এবং যেসব প্রজেক্ট টিকে আছে, শেখ হাসিনার খারাপ কাজের বা তার শাসনের দুর্বলতা নিয়ে যখন কথা হবে তখন নিশ্চয়ই তার এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোও মানুষ সামনে তুলে ধরবে। ভালো থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূসের দেশ বিক্রির যে বাণিজ্য চুক্তি, সেটা সম্পর্কে সারা বাংলাদেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। জঙ্গিবাদের প্রভাব এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার প্রভাব সত্ত্বেও এতটা সচেতনতা আগে বোধহয় কোনো চুক্তি নিয়ে তৈরি হয় নাই। এই সচেতনতার কি প্রভাবটা সরকারের উপর পড়ল? তারেক রহমান সরকার তো একেবারে এত দ্রুত যে 14টা বোয়িং কিনার চুক্তি করে ফেলবেন, এটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু তারেক রহমান এই চুক্তি কেন করলেন? আসুন এই ভিডিওতে আমি সেই প্রশ্নটার উত্তর দিব বা এটার প্রভাবটা কি। তার আগে কিছু এই চুক্তির কিছু টেকনিক্যাল জিনিস বা কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করি। 14টা বোয়িং কিনতে খরচ হবে 45,000 কোটি টাকার বেশি। এটা হলো প্রায় 1.25টা পদ্মা ব্রিজ তৈরি করার সামিল, 1.25টা বা 1.5টা। আমাদের যে বিমান সংস্থা, তারা এই 14টা বোয়িং চালাবে। আমাদের এই বিমান কোম্পানিটা নিয়ে আমার প্রথম যে একবার 2005 সালে বেশ একেবারে একটা রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। কেন জানেন? আমি তখন রোমে চাকরি করি, তৃতীয় সচিব হিসাবে পাসপোর্ট, আমাদের প্রবাসী কমিউনিটির লোকজনের কনসুলার সার্ভিস দেই, পাসপোর্ট দেই, এবং তখন আমাদের গ্রিসে কোনো দূতাবাস ছিল না। তা আমরা এই রোম থেকে মাসে মাসে আমরা ওই ডিপ্লোম্যাটরা বা অফিসাররা গ্রিসে গিয়ে পাসপোর্টের সই টই করে আসতাম। তো যেটা হয়, আমাদের কমিউনিটি নানা ধরনের সালিশ দরবার করতে হয় অনেক সময়। এটা যারা কমিউনিটির সদস্যরা আছেন প্রবাসী তারা বুঝবেন, অথবা যারা এইসব চাকরিগুলা করেছেন তারা বুঝবেন। তখন আমি এর আগে আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমি কিভাবে গ্রিসে অনেক বেশি যেতাম, আমাকে রাষ্ট্রদূতরা পাঠাতো, সেই ব্যাখ্যা গিয়ে এই ভিডিওটা দেরি করতে চাই না। কিন্তু আমি যে মাঝে মাঝে গ্রিসে যেতাম, ধরুন মাসে 2 মাসে অনেক সালিশ দরবার করতাম। তো আমার অনুপস্থিতিতে একজন লোক সালিশ করতো, সে কে? বিমানের স্টেশন ম্যানেজার, অর্থাৎ গ্রিসে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার। আমি বুঝতে পারিনি অনেকদিন, কয়েক মাস বিষয়টা, যে মানে গ্রিসে বিমানের স্টেশন ম্যানেজার। পরে দেখি যে সত্যি সত্যি গ্রিসে একটা বিমানের অফিস আছে, সেখানে একটা স্টেশন ম্যানেজার আছে। আপনি আপনি যদি এগুলা জানেন, হাসি কিভাবে থামাবেন। তখন 2005-6 সালে রোমে বিমানের একটা ফ্লাইট যেত, সেখানে বিমানের 2 জন অফিসার ওইখানে তারা স্টেশন করেছিল, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার, একজন স্টেশন ম্যানেজার।
ঠিক আছে, এটা মানলাম, বিমানের অফিস আছে রোমে, কিন্তু গ্রিসে অ্যাথেন্সে কেন বিমানের স্টেশন ম্যানেজার, এবং অ্যাথেন্সে কেন বিমানের অফিস, এবং সেখানে কোনো ফ্লাইট নাই। মানে অদ্ভুত বিষয় হলো যে আমার বুঝতেই এত সময় লাগলো যে যে বিমান, মানে একটা দেশের দূতাবাস নাই, যেই দেশে, সেই দেশে বিমানের একটা দূতাবাস আছে। এটা তখন আমার যে মানে এই পুরা জিনিসটা আমার শুধু হাসি পেত যে এই যে বিমানের দূতাবাস এথেন্সে আছে, অর্থাৎ গ্রিসে বিমানের দূতাবাস আছে, বাংলাদেশ সরকারের দূতাবাস নাই। এই গল্পটা দিয়ে আপনি বুঝে যাবেন যে বিমান, আমাদের এই যে বিমান যে সরকারি সংস্থাটা, এটা কিভাবে, এটা যে কেন এত এত অলাভজনক, এটা যে কেন এত অর্থদণ্ড দেয়। আরো অনেক জিনিস আমি বিদেশে চাকরি করার কারণে বিমানের জানি, অর্থাৎ তারা যেভাবে শুধু অর্থকড়ি নষ্ট করে, সরকার থেকে টাকা পয়সা যেভাবে তারা মানে ইভেন সরকার থেকে নিয়ে নেয় বিভিন্ন সরকারি ফ্লাইট গেলে, এবং কিভাবে এই সংস্থাটা, মানে এটা দিয়ে কোনো সরকার খুব একটা কিছু করতে পারে নাই। তো এইরকম একটা অলাভজনক বিমান যে বাংলাদেশ বিমান, আমাদের যে ন্যাশনাল এয়ারক্রাফট এয়ারলাইন বা ক্যারিয়ার বলে এটাকে, ফ্ল্যাগ ক্যারিয়ার, হ্যাঁ এটার একটা পোটেনশিয়াল ছিল। হয়তো শেখ হাসিনা সরকার, আমার ধারণা এইবারে হয়তো উনি এটা শুরু করতেন না, আমাদের বিমানটাকে একেবারে থাই এয়ারের মতো, অন্তত থাই এয়ারের সমপরিমাণে বা মালয়েশিয়ান এয়ারের সমপরিমাণে লাভজনক করার কিন্তু পোটেনশিয়াল আছে। কিন্তু তার জন্য তো এটাকে একেবারে খোল নলছে পাল্টে দিতে হবে, সেটা তো করতেও অন্তত 10, 15, 20 বছর সময় লেগে যাবে। এইরকম একটা মুমূর্ষু, সম্পূর্ণরূপে যে মানে রাষ্ট্রের ক্ষতি, অর্থ ধ্বংস করে একটা শুধু নামের জন্য একটা প্রতিষ্ঠান চালানো বিমান, তাদের হাতে তারেক রহমান এই ইউনূসের করে যাওয়া দেশ বিক্রির চুক্তির জন্য 45,000 কোটি টাকা ব্যয় করলেন আমেরিকাকে খুশি করার জন্য। তারেক রহমান তো অনেক ধরনের মানে উনি একটা ভাব দিচ্ছেন যে উনি অনেক অনেক কিছু করবেন বাংলাদেশের জন্য, অনেক অনেক দেশপ্রেমিক কাজ করবেন। তারেক রহমান, আপনার উপদেষ্টা বা মন্ত্রী বা আপনার রাজনেতা কর্মীরা যদি আমার এই ভিডিওটা শুনে একটু চিন্তা করবেন, কার জন্য আপনি 45,000 কোটি টাকা খরচ করে দিলেন এই বিমানের। যা হোক, এটা তো করলেন তারেক রহমান, কিন্তু এর পেছনে পটভূমিকাতে আমি 2-3টা কথা বলবো। পটভূমিকা হলো যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর উনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা একটা পড়ন্ত সুপার পাওয়ার, এখনো সে পৃথিবীতে 1 নম্বর, কিন্তু আগামী 15-20 বছরে অতি দ্রুত সে কিন্তু 2 নম্বরে চলে যাবে, চীন 1 নম্বরে চলে আসবে। এটা মার্কিনীদের অনেকের সহ্য হচ্ছে না। এটার অনেক ধরনের তৎপরতা তারা চালাচ্ছে গত 8, 10, 12 বছর ধরে। মার্কিনীরা সারা পৃথিবীতে যত ধরনের তৎপরতা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার হিসাবে ধরে রাখার জন্য। তার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ছিল একটা মানে এক ধরনের ইয়ে, আর প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল টাকাতে উঠা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থকড়ি কমে গেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা কড়ি বাড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে মানে উন্মত্ত হয়ে গেছে। এই জন্য উনি এই যে ট্যারিফ, বিভিন্ন দেশে দেশে ট্যারিফ উনি ইয়ে করছেন, উনি বিভিন্ন দেশে ট্যারিফ প্রবর্তন করছেন। এটা আপনারা নিশ্চয় মনে রাখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনূসকে একটা চিঠি লিখেছিল, পরে তারেক রহমান সাহেবের ইলেকশনের পর তারেক রহমান সাহেবকে একটা চিঠি লিখেছে কংগ্রাচুলেশন জানিয়ে। ইউনূসকে যে চিঠিটা সে লিখেছিল সেখানে ট্রাম্প একদম বলে দিয়েছেন যে আমাদের বাণিজ্যে ভারসাম্য আনতে হবে, অর্থাৎ 2 দেশের বাণিজ্য সমান করতে হবে। আর তারেক রহমানকে যে চিঠিটা উনি লিখেছেন সেইটাও কিন্তু ওই চিঠিটাও খুবই একেবারে চাকর বাকরকে যেভাবে চিঠি লেখে সেভাবে। এবং তারেক রহমানকে যে চিঠিটা প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এটাও কোনো কূটনীতির ভাষা ছিল না, অত্যন্ত অপমানজনক ভাবে সেখানে তারেক রহমানকে উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউনূস যে চুক্তিটা করে গেছে সেই চুক্তিটা তোমাকে মানতে হবে, প্লাস আরো আমাদের সামরিক 2 দেশের মধ্যে অর্থাৎ ডিফেন্স কিছু এগ্রিমেন্ট করতে হবে। আপনারা জানেন এই ধরনের 2-3টা চুক্তি 2 দেশের মধ্যে বিবেচনাধীন আছে। এবং 2টা চিঠিতেই উনি ওনার স্বভাবসুলভ ধমকের সুরে, অপমানজনক সুরে কিন্তু ইউনূসকেও লিখলেন, তারেক রহমানকেও লিখলেন। এবং যারা এই 2টা চিঠি নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা করা যায়, আমি সেই দিকে যাচ্ছি না।
যেই দুইটা চিঠিতেই ধমক দিয়ে অপমান করে ট্রাম্প সাহেব যে জিনিসটা বুঝাতে চাইলেন যে উনি বাণিজ্যটাকে ইউনুসের চিঠিটাতে উনি একটা একটা শব্দমালা ব্যবহার করেছিলেন যে ডিফিসিট ডিসপ্যারিটি উনি শেষ করতে চান। এই ডিফিসিট ডিসপ্যারিটি নিয়েই আমি এখন আলোচনা করব। আপনারা জানেন যে ইউনুস যে দাসখতের চুক্তি অর্থাৎ দেশ বিক্রির চুক্তি করেছে, সেটাতে শুধু এটাই নেই, মানে শুধু এইটা দিয়ে যদি ইউনুস শেষ করতো তাহলেও কিন্তু ইউনুসকে যদি আপনি এখন 500 বার মানে ফাঁসি দেন, এখন তো আপনাকে 2 লক্ষ বার ফাঁসি দিতে হবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছিলেন ইউনুসের কাছে চিঠিতে যে উনি ডিফিসিট ডিসপ্যারিটি বাংলাদেশের সাথে শেষ করতে চান। যাক, এইটাই আলোচনা করি। ডিফিসিট ডিসপ্যারিটিটা কি, এটা কি রকম হতে পারে, এই আলোচনাটা আমাদের একটু দরকার। এবং আমি সাধারণত আমি রাজনৈতিক আলোচনাগুলা করি, তথ্য বা এগুলা নিয়ে আমি ওই রকম আসলে তুলে ধরি না, কিন্তু আজকে বাধ্য হয়ে জাস্ট আপনাদের একটু আইডিয়ার জন্য তুলে ধরছি। অর্থাৎ বাণিজ্যের ভারসাম্যহীনতা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে। উনি ইউনুস এবং তারেক রহমানকে বলেছেন যে এটা উনি শেষ করবেন। আমরা 2023 সালের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যের ডিসপ্যারিটিটা দেখেন, আপাত চোখে এটা ডিসপ্যারিটি মনে হবে। কারণ হলো 2023 সাল কেন বলছি, 2024 থেকে কিন্তু বাংলাদেশের আর কোনো কিছু ঠিক নেই। 2023 পর্যন্ত সব ঠিক ছিল। এই জন্য সর্বশেষ যে বছরটা ঠিক ছিল সেই বছরের ডেটাটা আমি দিচ্ছি। 2023 সালে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে কত, $8 বিলিয়ন জিনিসপত্র, বেশিরভাগই গার্মেন্টস। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2.25 বিলিয়ন জিনিসপত্র, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করেন যে সফিস্টিকেটেড বা যে ধরনের জিনিসপত্র বিক্রি করার সেগুলো। অর্থাৎ আমরা বোঝার স্বার্থে, সহজের স্বার্থে আমরা ধরে নিলাম 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করেছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছে $8 বিলিয়ন দ্রব্য, আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2 বিলিয়ন জিনিসপত্র। তাহলে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলকভাবে বাংলাদেশ বেশি বিক্রি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কম বিক্রি করছে। অর্থাৎ যদি প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো $6 বিলিয়ন বেশি বিক্রি করতে পারতো, অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে $8 বিলিয়ন জিনিস, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি $2 বিলিয়নের জিনিস বাংলাদেশে বিক্রি না করে যদি $8 বিলিয়ন জিনিস বাংলাদেশে বিক্রি করে, তাহলে উনি যেটা বলেছিলেন যে এই যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলক অসাম্য যে বাণিজ্যের দুই দেশের মধ্যে, সেটা হতো, মানে সেটাই উনি বুঝাইতে চাইছেন, ওই $6 বিলিয়ন কম কেন। এবং উনি চাচ্ছেন যে এটা $8 বিলিয়ন হোক, অথবা $2 বিলিয়ন হোক, যার জন্য উনি প্রথমে 35-37% করলেন, পরে দেশ বিক্রির চুক্তির পরে 19% করে দিলেন। এটারও অনেক বক্তব্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু এই যে ডেফিসিট ডিসপ্যারিটিটা আমি শুধু একটু প্রশ্ন করতে চাই, আসলে কি ডেফিসিট ডিসপ্যারিটি ছিল বাংলাদেশের? দেখেন বাংলাদেশের এই যে সিপিডি বলেন বা যারা অর্থনীতির কথা বলেন, কেউ কি এটা নিয়ে একবারও কথা বলেছে? এমনকি আমাদের আওয়ামী লীগের যারা এসব নিয়ে কথা বলে, আমি তো অর্থনীতি নিয়ে কথা বলি না, তারাও কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের কাউকে বোঝাতে পারেনি। অথচ এই জিনিসগুলো, টেকনিক্যাল জিনিসগুলো, উপাত্ত তথ্যগুলা কিন্তু ভালোভাবে কিন্তু সব জায়গায় বিশ্লেষণ করার জিনিস দরকার, এবং বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার। এবং দেখুন, এই যে জিনিসটা তারা কেউ বললো না, এরা কিন্তু এমন নয় যে ডেফিসিট ডিসপ্যারিটি যে কথাটা ট্রাম্প সাহেব ইংরেজিতে বলছেন, বাংলাদেশের ডিসকোর্সে যে এই কথাটা নাই, এটা কিন্তু সত্য না। এটা আছে বছরের পর বছর, 30-40 বছর ধরে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা সবসময় ভারতের সাথে এটা নিয়ে আসে যে ভারতের সাথে আমাদের ব্যাপক বাণিজ্যের ভারসাম্য রয়ে গেছে, অর্থাৎ ভারসাম্যহীনতা আছে। কারণ কি, ভারত 2023 সালে বাংলাদেশে $11 বিলিয়ন কিন্তু রপ্তানি করেছে, আর বাংলাদেশ রপ্তানি করেছে $2 বিলিয়ন কিছু কম। অর্থাৎ এই স্বাধীনতা বিরোধীরা সবসময় ওই যে $11 বিলিয়ন যুক্তি নিয়ে এসে সবসময় ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদের, অর্থাৎ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে
আজকে ভারতের জিনিসটা আমি যাব না, শুধু ভারত নিয়ে একটা কথা বলবো। এই 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 ফিগারটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে যে ডেফিসিট ডিসপ্যারিটি ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ করেছেন, সেটা নিয়ে কথা বলি। দেখুন, আপনি যদি দেশপ্রেমিক সরকার হন, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, বা বুদ্ধি না, একেবারে কমন সেন্স যদি থাকে, কখনোই এখানে আপনি এই প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছে ইউনুসের কাছে কিংবা তারেক রহমানের কাছে, যে ডেফিসিট ডিসপ্যারিটি অর্থাৎ বাণিজ্যের যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু আসলে এক্সিস্ট করতো না। কেন করতো না জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ তো এক নয়। আপনি ডেফিসিট ডিসপ্যারিটির কথাটা যখন আনবে, আপনি তিনটা জিনিস তখন তুলে ধরবেন। সেই তিনটা জিনিস কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় কত, বাংলাদেশের মাথা পিছু আয় কত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি কত, বাংলাদেশের অর্থনীতির সাইজ কত। এটা আমি হিসাবটা দেই আপনাদেরকে। 2023 সালে বাংলাদেশের মাথা পিছু আয় যেটা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় ছিল তার 32 গুণ। 2023 সালে বাংলাদেশের আপনার অর্থনীতির যে সাইজ, তার 63 গুণ বড় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বুঝতে পেরেছেন? তাহলে, এবং আপনি যদি তিনটা জিনিস এখানে বিবেচনা করেন এই বাণিজ্যের ক্ষেত্রে, যে এই যে আমি যে দুটা জিনিস বললাম, যে অর্থনীতির সাইজ কত প্রতিটা দেশের এবং মাথা পিছু আয় কত, তার সাথে যদি আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন, যে আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা বিক্রি করছি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রয়োজন, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি যেটা কিনেছি সেটা আমার জন্য কতটা প্রয়োজন, আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোনো বাজার থেকে কিনলে এটা কত গুণ বেশি দামে কিনতে পারবে, আর আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেছি সেটা আমি অন্য কোনো বাজার থেকে কিনলে কম দামে কিনতে পারবো কি না। দেখুন, প্রতিটা জিনিস যদি আমরা শেষেরটা ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 2 বিলিয়নের যে জিনিসপত্র কিনি, এটা অন্য ভারত, চীন এসব থেকে কিনলে আমরা আরো অনেক সস্তায় কিনতে পারবো। আর আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে $8 বিলিয়ন কাপড় বিক্রি করি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আর কোথাও এত কম দামে পাবে না বলেই কিন্তু সে আমাদের কাছ থেকে কেনে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভয়টা দেখিয়েছে ট্যারিফ দিয়ে, ওইটার কোনো আসলে ট্যারিফের ভয়ের দরকার ছিল না। কিন্তু আমি ওই জায়গাটায় আনি, আপনি যদি এই যে তিনটা বাস্তব সূচক আপনাদেরকে দিলাম, পার ক্যাপিটা জিডিপির ভারসাম্য ক্ষেত্রে মানে পার ক্যাপিটা জিডিপি, ইকোনমির সাইজ এবং আমার পারস্পরিক প্রয়োজনীয়তা, এই তিন নিরিখে যদি আপনি পারস্পরিক প্রয়োজনীয়তা বাদই দেন, শুধু যদি আপনি পার ক্যাপিটা জিডিপির থেকে চিন্তা করেন, তাহলে আমরা যে 2023 সালে আপনার $2 বিলিয়ন জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছি, সেই $2 বিলিয়ন এগেনস্টে আমার ওই যে আমি বললাম যে আমার 32 গুণ হলো পার ক্যাপিটা জিডিপি, তাহলে আমার কিন্তু 64 বিলিয়ন ডলার যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে জিনিসপত্র বিক্রি করতে পারতাম, অর্থাৎ রপ্তানি করতে পারতাম, তাহলে এটা যে ডেফিসিট ডিসপ্যারিটি এই প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে সেইটা আসলে পূরণ হয়। কিন্তু এই যে খুঁটিনাটি বিষয়গুলা বিবেচনা না করেই কোনো জায়গা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু চাতুর্যের সাথে বলুক, না বুঝে বলুক, বুঝে ফেলেছে। আর ইউনুস আর তারেক রহমান এরা কিন্তু ভয় পেয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে কথা বলে না খলিল, রজার খলিল, ওরে ও এখন তো পররাষ্ট্রমন্ত্রী। আমি ওর আকল জ্ঞান নিয়ে প্রশ্ন করব। ও যে মনে করেন যে ও এই খলিল খলিল মার্কিন নাগরিক, মার্কিন স্বার্থ দেখে সবই আছে, কিন্তু ও তো ইউনুসের হয়ে অর্থাৎ বাংলাদেশের হয়ে তো এইসব আলাপ আলোচনা কিন্তু আপনারা দেখেছেন সবসময় খলিল ছিল অগ্রভাগে। খলিল কি প্রশ্নগুলো নিজেই চিন্তা করেছে কখনো? আমার মনে হয় না করে না, কারণ বাংলাদেশে আমি যত পররাষ্ট্রমন্ত্রী দেখেছি তাদের কোনো ধরনের আসলে গভীর চিন্তা করার কোনো, খলিলের তো নাই, এসে দুই একটাকে যাদেরকে একটু ভালো মনে করি তাদের মাথায়ও কোনো ক্রিয়েটিভ চিন্তা কখনো আমি দেখিনি। যাই হোক, এগুলো কারো বদনাম করতে বলছি নেই। তবে যেটা হলো যে আসলে দেখেন, এই যে ডেফিসিট ডিসপ্যারিটি অর্থাৎ বাণিজ্যের যে ভারসাম্যহীনতা যেটা বললো প্রেসিডেন্ট ট্রাম্প, সেইটা যদি আপনি পার ক্যাপিটা জিডিপির অধীনে নেন, এইটা আপনার আমরা যে $2 বিলিয়ন কিনেছি,
এই ভারসাম্য আসতো আমরা যদি $64 বিলিয়ন যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পারতাম। আমরা বিক্রি করেছি তো মাত্র $8 বিলিয়ন। আর যদি ইকোনমির সাইজ হিসাবে ধরেন তাহলে কিন্তু এটা 63 গুণ বেড়ে যায়। তার মানে হলো যে $126 বিলিয়ন আমি যদি বিক্রি করতে পারতাম 2023 সালে, তাহলে এটা বাণিজ্যে ভারসাম্য আসতো। আর যদি ওই যে কার জিনিসের কতটা প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসের আমার কতটা প্রয়োজন, বা আমি এটা অন্য বাজার থেকে কিনতে পারি কিনা, বা আমার কাপড়ের মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রয়োজন সে অন্য বাজার থেকে কিনতে পারে কিনা, এইটা যদি আমরা ধরি তাহলে ওইটা 126-এর চেয়েও বেশি হয়ে যায়। অর্থাৎ আমরা যদি $2 বিলিয়ন কিনি, তাহলে $126 বিলিয়ন চেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র আমার থেকে কিনতে হয়। যদি কিনে, তাহলে সেটা এই যে সে যে নিজে একটা অন্যায্য ভারসাম্যহীনতার কথা বললো, সেই ভারসাম্য আসলে নেমে আসে। আমার মনে হয় আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বুঝাতে পারলাম যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে, মানে এত চালাক চতুর মানুষ থাকা সত্ত্বেও, শুধু তর্কটাও তো বোধহয় কেউ করে নাই, অর্থাৎ কিভাবে মানে আপনার কত মূর্খের মতো, মানে আমাদের লোকগুলাকে এরা তো মানে দেশ বিক্রি করার জন্য উন্মাদনায় কেউ তো তর্কই তুলে নাই। আর তুলুক বা না তুলুক, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিসপ্যারিটির কথা বললো, ডিফিসিট ডিসপ্যারিটি, সেটা তো আসলে এক্সিস্ট করে না। ডিসপ্যারিটি তো সবসময় আমরা হয়ে আসছি, যদি আমরা সার্বিক অবস্থাটা তো আমরা যদি বিবেচনা করি। এর সাথে আরেকটা অবস্থা কিন্তু বিবেচনা করার আছে, এইটা হলো শুধু ফেয়ারনেস। আমি যে 3টা সূচক বললাম, মানে 3টা ক্রাইটেরিয়াতে বললাম, আপনার পার ক্যাপিটা জিডিপি, ইকোনমির সাইজ এবং প্রয়োজনীয়তা। আপনি যদি এর সাথে আরেকটা জিনিস যোগ করেন যে ধনী দেশ তো গরিব দেশকে একটু সাহায্য করবে, তাই না? সেই দিক থেকেও তো যদি আপনি যদি আরো ফেভার নিতে চান, ওটা আরো বেড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ যদি $2 বিলিয়ন জিনিসপত্র আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনে, তাহলে এই 4টাকে যদি আমি যোগ করি, তাহলে আমার $200 বিলিয়ন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমি বিক্রি করতে পারি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নাম্বার সুপার পাওয়ার হিসাবে, আমার থেকে 32 গুণ বেশি পার ক্যাপিটা জিডিপি থাকার হিসাবে, আমার থেকে 63 গুণ বেশি ইকোনমির সাইজ নিয়ে একটা ফেয়ার ট্রেড ব্যালেন্স, মানে ট্রেড প্যারিটিতে আসে। আমার $2 বিলিয়ন কেনা ওর থেকে, আর আমার $200 বিলিয়ন ওর কাছে বিক্রি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই জায়গায় এটাই তো হলোই না। এগুলার তর্ক ভবিষ্যতে আমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেমিক সরকার যদি আমরা গঠন করি, আমরা এইভাবেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অবশ্য ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আজকের মতো এত ক্ষমতাধর রাষ্ট্র থাকে কিনা, কারণ ইরান যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি আইসোলেটেড এই দুনিয়া থেকে। তখন আমরা কিন্তু এই যুক্তিতে আলোচনাগুলো করতাম, এবং আমরা নিজেরাও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো কূটনীতি করিনি। যদিও আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে আমি যা দেখলাম, উনি ঠিক ছিলেন, কিন্তু ওনাকে মানসিকভাবে ওনার ফিলোসফিটাকে সাপোর্ট দিয়ে ওই কূটনীতিটা করার দরকার ছিল, যেটা আমিও মাঝে মধ্যে আপনাদের ভুল বার্তা দিয়েছি। কিন্তু আজ, কারণ আমি তো আর এই ইনার সার্কেলে ছিলাম না, আমি তো বাইরে থেকে যেটা দেখি, আমি মনে করি আমাদের আরো শক্তিশালী কূটনীতির দরকার ছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিলোসফি বা ওনার চিন্তাকে আমাদের কিন্তু কাজে লাগানোর দরকার ছিল। আর এই যে আমরা $8 বিলিয়ন জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করি, এটার প্রকৃত মূল্য কত? এখানে তো হয়তো $5 বিলিয়ন, কিন্তু ওই যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা অন্যান্য জায়গা থেকে তুলা, আমরা যে ওই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলি, আমরা তো সব মানে নিজেদের স্বয়ং সম্পূর্ণ না, অনেক জিনিস আমদানি করে তো আমরা গার্মেন্টসের কাপড়গুলা বানাই। সব দিক থেকে হয়তো এটা $2-2.5 বিলিয়ন টেকে ফরেন কারেন্সি রিজার্ভে আপনার হয়তো এইটা ব্যালেন্সটা থাকে, কারণ আপনি 8 বিলিয়ন কিনলেন, কিন্তু এই মালটার জন্য আপনি আবার 5 বিলিয়ন যদি আমদানি করেন, সেটা তো চলে গেল। এই $2-3 বিলিয়ন শেখ হাসিনার কাছে কোনো টাকাই ছিল না। ফলে শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনার যে স্বপ্ন ভীষণ, এগুলোর কাছে 2 বিলিয়ন 3 বিলিয়ন কিছুই না। এই জন্য শেখ হাসিনা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসলে আপোষে যান নাই। আর আমরা যদি আরেকটু চেষ্টা করতাম, আমরা কিন্তু এই 8 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে 8 বিলিয়নের গার্মেন্টসের বাজার আমরা চীন, রাশিয়া, ল্যাটিন আমেরিকাতে সৃষ্টি করতে পারতাম। আমাদের যদি সেই আপনার ক্রিয়েটিভ কূটনীতিটা আমাদের থাকতো, আমরা পারতাম। এখন আর শেখ হাসিনার সময় তো কূটনীতি নিয়ে কথা বলা যায়, এখন তো কোনো কূটনীতিই নেই, অর্থাৎ এখন কোনো ডিপ্লোমেসি নেই, এখন হলো দেশ বিক্রি। যাই হোক, আমার মনে হয় আপনারা ফিগারগুলো বুঝতে পেরেছেন। এই একটা হাস্যকর জিনিস এমন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূসের কাছে ধরে দিল, এবং এরা বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করার জন্য এমন উন্মাদ হয়ে গেল, অবাক লাগে আসলে। তো বাংলাদেশের মানুষ এখন এগুলো বুঝতে পারছে,
এবং দেশ বিক্রির ব্যাপারে জানে, তাদের তাদের কনসোলেশনটা কি? বাংলাদেশের মানুষের এই যে ইউনূসের দেশ বিক্রি, তারেক রহমানের তড়িঘড়ি করে $45,000 14টা বোয়িং কেনার চুক্তি করা, মানুষের কনসোলেশন হতে পারে যে ওই যে তারা যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা যেটা ছড়িয়ে জঙ্গিরা 2024-এ ক্ষমতায় আসে, ওই ঘৃণাটার প্রতি মানে এই যে তারা হাতে ধরে গোলামির যে শৃঙ্খল পায়ে পড়লো, এবং সাথে সাথে যে সে যে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার এই যে মানে যুক্তিহীন ডিফিসিট ডিসপ্যারিটি পুরো প্যারিটি করতে গিয়ে, যেটা সম্পূর্ণরূপে অযৌক্তিক, সে যে এটা তার সান্ত্বনাটা কি যে অন্তত এটা বিক্রিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হচ্ছে, দরিদ্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হচ্ছে, ভারত ঘৃণা হিন্দু ঘৃণাটা মানে তার একটা সান্ত্বনা পেল যে এটা ভারত ঘৃণা হিন্দু ঘৃণা যে ঘৃণা তার তৈরি হয়েছে, যে সেইটা আরো মানে ফিট করতে পারলো যে না, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিক্রি হয়ে যায়। তো এইটার যেটা হবে কি জানেন, কনক্লুশনটা টানার আগে বলি, ভারতের সাথে যে আমাদের যে বাণিজ্য যে ভারসাম্যহীনতা, যে আমরা যে ধরুন আমরা $2 বিলিয়ন ভারতে রপ্তানি করি, ভারত আমাদের কাছে $12 বিলিয়ন রপ্তানি করে। এইখানে যদি আপনি ওই 3টা ক্রাইটেরিয়া নেন, এই ক্রাইটেরিয়ার মধ্যে ভারতের সাথে সবচেয়ে যেটা ক্রাইটেরিয়া সবচেয়ে আমাদের দরকার সেটা হলো নির্ভরশীলতা। ভারত আমাদের কাছে যেগুলো বিক্রি করে এগুলো প্রত্যেকটার জন্য আমরা কিন্তু নির্ভরশীল। না হলে বাংলাদেশে এত ভারত ঘৃণা থাকতে কেউ তো ভারত থেকে মালপত্র আনতে যেত না। এই সব ক্রাইটেরিয়া মিললে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতা তো নাই, বরঞ্চ ভারত থেকে দেখবেন যে $20 বিলিয়ন আসলে বাংলাদেশের আমদানি করা দরকার। এটা নিয়ে আমি একটা আলাদা আলোচনা করব, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আমি আজকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনাটা শেষ করলাম, সেইখানে আমি যেটা মানে কমন সেন্স যুক্তি দিয়ে যেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আমরা যে 2023 সালে $2 বিলিয়ন জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছি, আমরা তাদেরকে $8 বিলিয়ন বিক্রি করেছি। এখানে বাণিজ্যে কোনো ভারসাম্যহীনতা ছিল না। যদি আমরা $64 বিলিয়ন বিক্রি করতে পারতাম, তখন একটা প্যারিটি আসতো, অর্থাৎ একটা সাম্যতার ভিত্তিতে আসতো বাস্তব অবস্থাগুলা নিলে। সেটা তো হয় নাই। উপরন্তু এখন আমরা যে ইউনূস যে দেশ বিক্রি চুক্তি করে গেল, এটা অক্ষর অক্ষরে দেখা গেল তারেক রহমান এটা পালন করার জন্য উনি খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছেন। খলিল তো বলেই দিয়েছে যে এটা এই চুক্তি করার আগে জামাত এবং বিএনপি বলেছে, তাদের কনসেন্ট ছিল। জামাত যদিও না বলেছে, জামাত তো আসলে জামাতের অফিসিয়াল ভার্সন তো জানা যায় না, তারেক রহমানের দল থেকে কিন্তু কিছু বলা হয় নাই যে, অর্থাৎ ইউনূস যে চুক্তি করেছিল বোঝাই যাচ্ছে যে জামাত হোক তারেক রহমান হোক, এরা এই চুক্তি রক্ষা করত, যা যা করার করত। অর্থাৎ আমার কনক্লুশনটা যেটা, তারেক রহমান তার যে রাজনৈতিক ক্ষমতা, উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, এটার জন্য উনি আসলে কোনোভাবেই আর বাংলাদেশের মানুষের উপর নির্ভর করছেন না। উনি সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তারেক রহমান বাংলাদেশের মানে শক্তিতে তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় থাকবেন। তো তারেক রহমান এবং তার দলকে আমি জিজ্ঞেস করব যে এইটা কিন্তু আপনারা জিজ্ঞেস করবো, এটা ঠিক করেছেন কিনা জিজ্ঞেস করলে তো লাভ নাই, আপনারা তো এটাতে বাধা পড়ে গেছেন। আমি বলবো যে এটা অত্যন্ত খুবই খুবই একটা হঠকারী এবং রিস্কি মানে অত্যন্ত বিপদ কিন্তু তারেক রহমান কাঁধে নিলেন। এই বিপদ কিভাবে তারেক রহমান উতরে ওঠেন সেটা আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে। ভয় পাচ্ছে তৃণমূল, ক্ষমতা চলে গেল। তৃণমূল যদি ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটে, তৃণমূল নামে কোনো দল থাকবে না, সেটা থাকবে না। তৃণমূল আজ হোক কাল হোক থাকবে না, এইবার ক্ষমতায় আসলেও থাকবে না। কারণ ধরে নেন এবার বিজেপি আসলো না, ক্ষমতায় চলে আসলো তৃণমূল, ধরে নেন। কিন্তু তারপরে তৃণমূল তো 5 বছর চলতে পারবে না। তৃণমূল এমনি ভেঙে চুরমার খান হয়ে যাবে, তৃণমূল নামের দলটাই থাকবে না। এখনো যদি এইবারও যদি আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, তৃণমূল যদি এইবারও বিজেপিকে ক্ষমতা আসতে দেবে, আসে, তাহলে তৃণমূল নামের দলটা টিকে যাবে, হয়তো টিকে যাবে 50-50। কিন্তু যদি এইবার বিজেপি কে হটিয়ে বা অন্য কোনো দলকে হটিয়ে ধরে নেন ক্ষমতায় চলে আসলো তৃণমূল, তাহলে আপনি লিখে রাখতে পারেন 26 আর 5 কত 31 সালের পরে ভারতে তৃণমূল কংগ্রেস নামে কোনো দল থাকবে না। বরং এইবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তৃণমূল মনে করেন যে টিকে গেল, আগামীতে অন্তত 50টা আসন পাবে।
এমনকি তার পরবর্তীতে এক সময় সে ক্ষমতায় আবার আসতে পারে বা তৃণমূল দল নামে টিকে যাবে। কিন্তু এইবার যদি তৃণমূল ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত থাকেন 31 সালের পরে ভারতে তৃণমূল কংগ্রেস নামে কোনো দলই থাকবে না। কারণ আপনার মমতা এই দল টিকবে না। মমতা টোটালি একটা ওয়ান ম্যান শো পার্টি। তৃণমূলটা হচ্ছে একটা ওয়ান ম্যান শো পার্টি। বিজেপি কিন্তু তা না। অনেকেই বলে যে বিজেপির নেতৃত্ব দুর্বল, হ্যান ত্যান, এটা ঠিক না। কারণ বিজেপি ওয়ান ম্যান শো পার্টিতে চলে না। বিজেপি তার পার্টির নামে চলে, মানে তাদের দোকানটা তাদের দলের নামের দোকান, কোনো ব্যক্তির নামে দোকান না। অর্থাৎ কালকে নরেন্দ্র মোদী না থাকলে যে আপনি বিজেপিকে ফেলে দেবেন পারবেন না। কালকে যোগী 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 জি না থাকলে আপনি তাদের দল ভেনিসে যাবেন না। বাজপেয়ী চলে গেছে, দল আছে, বরং আর ভালো হয়েছে। আদবানিজি নাই, তাতে কি? সক্রিয় নন, তাতে কি? মৃত, তাতে কি? জীবিত, তাতে কি? তার দলে চলে আসে নরেন্দ্র মোদী। এরপরে দেখবেন চলে আসবে, আমার যেমন বাজির ঘোড়া 3টা ছিল, যে আগামীতে ভবিষ্যতে বিজেপির নেতা কি হবে এবং প্রধানমন্ত্রী হবে। তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী একজন আছে, আরেকজন তরুণ আছে সাউথের, এরকম আমি নাম বলে রেখেছি আগেই। তো ভারতে এই মুহূর্তে তৃণমূলের যে, আপনি যে শিরোনামটা আমাকে জানাইলেন, যে নিউজটা দিলেন, আমি পড়ি নাই, দেখি নাই। তো মমতা ব্যানার্জি যদি এটা বলে থাকে, তাহলে তিনি ভীত এবং সন্ত্রস্ত। ভিতরে ভিতরে তিনি হারের, মানে আমিও এখনো মনে করতেছি না তৃণমূল হারবে, কিন্তু তিনি ভিতরে ভিতরে হেরে গেছেন, তাই এই হুমকি ধামকি। আগে থেকে কিন্তু তা দেয় নাই, এর আগের সময় কিন্তু তা দেয়নি, কিন্তু এবার দিচ্ছে। মানে তাহলে মানুষ যে আমার কাছে লিখে বলে যে বিজেপি আসতেছে, কিছুটা মনে হয় তাহলে সত্যি আসতে পারে, সম্ভাবনা বেড়ে যায়। তবে আমি একটা কথা আবারও রিপিট করতেছি, যদি এইবার বিজেপি ক্ষমতায় আসে বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, তৃণমূল বিরোধী দলে থাকে, তাহলে তৃণমূল নামের দলটা টিকে যাবে পশ্চিমবঙ্গে। আর যদি কোনো কারণে এইবার ক্ষমতায় চলে আসে তৃণমূল 2031 সালের পরে বা তারও আগেও, ভারতে তৃণমূল নামে কোনো দলই টিকবে না। কারণ এই পার্টিটা হচ্ছে ওয়ান ম্যান শো। মমতা ব্যানার্জির উপরে নির্ভর। মমতা নাই, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। সে কাজলা দিদির কবিতা হয়ে যাবে, যে দিদিও নাই, আমিও নাই, কেমন মজা হবে। তো দিদি না থাকলে এই দল টিকবে না। এখানে আপনি 4 তারিখে যদি দেখেন, যদি আমার অনুমান ভুল হয় যে তৃণমূল ফেল করেছে, বিজেপি ক্ষমতায়, আপনি 5 তারিখে আপনি তৃণমূলের লোক খুঁজে পাবেন না। হয় তারা কংগ্রেসে ঢুকে যাবে, না হয় তারা সিপিএম এর বামপন্থী রাজনীতিতে ঢুকে যাবে, অথবা তারা বিজেপিতে ঢুকে যাবে। আপনি খুঁজে পাবেন না, হাওয়া হয়ে যাবে দলটা। তবে দলটা টিকবে। এইবার যদি বিরোধী দলে যায়, তৃণমূল কংগ্রেস নামের দলটা টিকে যাবে, কিন্তু ক্ষমতা এলে আর টিকবে না। জি, একটা পোস্ট দিয়েছি যে ধরে নেন যে বিজেপি ক্ষমতায় চলে আসলো, তারপর কি কি অভিযোগ করা হবে। প্রথম অভিযোগ করা হবে যে শেখ হাসিনা পতন ঘটানো হয়েছে, আওয়ামী লীগ সরিয়ে মৌলবাদী সরকার আনা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তৃণমূলকে হটানোর জন্য বা মমতাকে হারানোর জন্য। এটা প্রথম অভিযোগ হবে। বলেছি তারপর কি কি আসবে আপনারা বলুন। তারপর প্রথম অভিযোগ যেটা আসবে সেটা হলো ইভিএম দুর্নীতি হয়েছে, এটা তারা বলবে, আমি জানি। তারপরে তারা প্রশাসনের কথা বলবে, ইত্যাদি ইত্যাদি, 1 2 3 4 এইভাবে চলে আসবে। ইভিএম এর কথা তারা বলবে, কিন্তু ভারতে এটা সম্ভব না। ইভিএম দিয়ে নির্বাচন হচ্ছে না, কেউ অভিযোগ করেছে। ইলেকশন শেষের পরে মমতা ব্যানার্জি যদি ফেল করেন, তবুও মেনে নেবেন, বলবেন নির্বাচন সঠিক হয়েছে। আর যদি বিজেপিও ফেল করে, তবুও বলবে নির্বাচন ঠিক আছে। নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের আপত্তি থাকবে না। তারা অন্য কোনো বিষয় নিয়ে তর্ক, এটা তাদের নির্বাচনের আগে অনেক কিছুই বলে। নরেন্দ্র মোদী জিকে নিয়ে অনেক কিছু বলেছে না তারা, যে ইভিএম দিয়ে পাশ করে যান তেন এই সেই, পরে বলেছে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। ওটা ভারতীয় রাজনীতির সৌন্দর্য। তারা আগের দিন খুব তর্ক বিতর্ক করবে, যখন তারা ফেল করবে আরেকজন পাশ করে তাকে স্বাগত জানাবে। এই শুভেন্দু অধিকারী যদি এইবার আরেকবার মমতা ব্যানার্জি ক্ষমতায়, শুভেন্দু অধিকারী তো তাকে স্বাগত জানাবে। আবার শুভেন্দু অধিকারী বা বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, তাকে তো মমতা ব্যানার্জি স্বাগত জানাবে, অভিষেক ব্যানার্জি তো স্বাগত জানাবে না। এটা তো স্বাগত আমরা জানাবো না, তারাই জাগাবে। এটাই হচ্ছে ভারতের গণতন্ত্রের সৌন্দর্য। আপনি দেখেন, যেই দেশে ভারতের প্রধানমন্ত্রীকে কোন রাজ্যে যেতে গেলে তার হাত পা কাঁপে, তার মানে কি কেউ ওইখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকার না। আর ইভিএম এর কথা যেটা, এটা হলে তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা কোর্টে যাবে, তদন্ত হবে। কিন্তু যিনি এই টেকনোলজি নিয়ে কাজ করেন ভারতের, তারা বলেছেন সম্ভবই না, দুর্নীতি করা সম্ভবই না ইভিএম এ। তিনি না করেছেন, এবং আজ পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই যে ইভিএম এ দুর্নীতি করতে পেরেছে। এটা প্রমাণ ভারতেও হয়নি, কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এ পর্যন্ত আমি কোনো নিউজ আমি তো ভারত সম্পর্কে যথেষ্ট স্টাডি করি, আমার দৃষ্টিতে আসে নাই। এবং আমার ধারণা এইবারও এগুলো নির্বাচনের আগে তারা সবাই বলে। আমরা না দেখলাম যে রাহুল গান্ধী কত গালাগালি করলো নরেন্দ্র মোদীকে, আসাদুদ্দিন ওয়াইসি কত গালাগালি করলো, বামপন্থীরা, স্ট্যালিন সাহেব, তারপর ডিএমকে এমকে, মানে যত দল তার অপোজিশন, তারা কত না গালাগালি করলো। কিন্তু তারা কি নরেন্দ্র মোদীজিকে কি স্বাগত জানায় নাই? তারা কি তাকে ওয়েলকাম জানায় নাই?
বা নরেন্দ্র মোদী যখন 2021 যখন নির্বাচন হলো, সরি 22 নাকি মুখ্যমন্ত্রী নির্বাচন যে হলো, নরেন্দ্র মোদীকে কি, মমতা ব্যানার্জিকে কি বিজেপি স্বাগত জানায় নাই? নরেন্দ্র মোদীকে তাকে ওয়েলকাম জানায় নাই, বেহেন বলে নাই? এখনো তো অমিত শাহ তাকে বলে, বেহেনজি করি, শব্দ উচ্চারণ করি তো তাকে বলে। আমরা লালুজিকে দেখলাম কত কথাই বলে বেহেনজি বেহেনজি বলে। এটাই তাদের গণতন্ত্র, এটাই হয়, এটা হয়ে থাকে। তবে কিঞ্চিত সম্ভাবনা আছে সেখানে একটা, যেটা আমি আগে বলিনি, কারণ যাতে আগে বললে সেটা ঠিক হতো না আমার। এখন বলি, যেহেতু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিয়োগ দেওয়া হয়েছে, অনেক সদস্য রয়েছে, কারণ তাদের ধারণা যে নির্বাচনের পরে সেটা বিজেপি জিতুক আর তৃণমূল জিতুক, একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সহিংসতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এ পর্যন্ত বড়, কিন্তু গতবারের মতো দেখা যায়নি। এর আগে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে, বিধানসভার নির্বাচন অনেক সমস্যা হয়েছিল, আগেও হয়েছিল, পরে হয়েছিল। এইবার সেটা আমরা এখন পর্যন্ত দেখিনি, এটা একটা ভালো দিক। কিন্তু সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তবে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই অভিযোগ এটা ধোপে টিকবে না। আপনি ইভিএম আপনি জালিয়াতি করতে পারবেন না, এগুলো ফেল করলে সবাই অভিযোগ করে। তাহলে যেখানে যেখানে ইভিএম ছিল, বিজেপি কি ফেল করে নাই? বিজেপির কি সব পাশ করে নিয়ে গেছে? তাহলে এমপি এত কম হইলো কেন? তারা তো বলেছিল স্কিপ বার 400 পার। তারা কি 400 পেরেছিল? বরং গতবারের চেয়ে এবার তাদের ভোটের সংখ্যা কম ছিল, আসনের সংখ্যা কেন্দ্রীয় ভাবে কম ছিল। কারণ কি? ইভিএম তো ছিল। ইভিএম দিয়ে যদি পাশ করা যেত, নরেন্দ্র মোদী পয়সা থাকতো, তাহলে তারা ফেল করতো না। সাউথে তো ইভিএম কাজ করে না। যদি ইভিএম কাজ করতো, ইভিএম জালিয়াতি করে পাশ করা যাইতো, তাহলে আমরা তামিলনাড়ুতে তো দেখতেছি না, ওইখানে ইভিএম তো একই মেশিন যায়, কাজ করতে তো দেখি না। আর যেটা বলছে তারা ঘেরাও করে রাখবে, এটা হুমকি ধামকি দিচ্ছে, প্রশাসনের উপর একটা দবাও বা চাপ প্রয়োগ করে রাখছে, যাতে কোনো সম্ভাবনা, কিঞ্চিত সম্ভাবনা যেন না থাকে, সেই জন্য তিনি চাপ দিয়ে রেখেছেন। আর কিছু না, এটা আর কোনো, দেখবেন যে 4 তারিখে এগুলো কোনো অভিযোগ কেউ করবে না, যেই ফেল করুক বা পাশ করুক। এটাই ভারতের গণতন্ত্রের মানে সৌন্দর্য আপনি বলতে পারেন। জি, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামি চুক্তি নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, সবাই জানেন এ সম্পর্কে। এই গোপন চুক্তির বাংলাদেশের স্বার্থ বিরোধী ধারাগুলো ইতিমধ্যেই জনসমক্ষে চলে এসেছে। বাম দলগুলো কথা বলছে, সচেতন নাগরিকরা প্রতিবাদ করছেন, ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষীও এটা নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। কেউ বলছেন এটা দেশ বিক্রির চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এই চুক্তি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এক বাক্যে এটাকে গোলামি চুক্তি বলছেন। কিন্তু প্রশ্ন একটাই, সরকার মানে বিএনপি এবং বিরোধী দল মানে জামাত জোট এই চুক্তিটি নিয়ে বেজায় নীরব। এর কারণ কি তা বলা মুশকিল। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে, মানে 9 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করায় তখনই অনেকে প্রশ্ন তুলেছেন, সন্দেহ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সন্দেহের চেয়েও ভয়াবহ হচ্ছে এই চুক্তি। দেশের মানুষ আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিতে নজর দেবেন, কারণ তারেক রহমানের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। কিন্তু সরকার গঠনের প্রায় 3 মাস হতে চললেও তারেক রহমানের নীরবতা দেশের মানুষকে হতাশ করছে। এই চুক্তির অন্যতম এক কুশীলব খলিলুর রহমান তারেক রহমান সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাই অনেকে ধরে নিয়েছেন দেশের পক্ষে মুখ খুলবে না সরকার, যতই তারা বলুক সবার আগে বাংলাদেশ। খলিল সাহেব অবশ্য ইতিমধ্যেই বলেছেন এই চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা বা নেতৃত্ব আগে থেকেই জানতেন, যদিও প্রতিবাদ করেছেন জামাতের আমির, কিন্তু একেবারেই টু শব্দ করেননি বাংলাদেশ ফার্স্টের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান। জামাত আমির যদি না জেনে থাকেন, তিনি তো বলেছেন জানেন না, তাহলে মিথ্যাচার কেন সহ্য করছেন? কিংবা আসলে কে মিথ্যাচার করছে, খলিলুর রহমান নাকি শফিকুর রহমান? শফিকুর রহমান সংসদেও তো এটা নিয়ে কথা বলতে পারতেন, বিরোধী দলীয় নেতা তিনি। প্রধান বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বটা কি? এটা তো জাতীয় ইস্যু, এটা নিয়ে কথা না বললে তারা কি নিয়ে কথা বলবেন? জামাতের এই নীরবতা কি বার্তা দিচ্ছে দর্শক আপনাদের কাছে? বিএনপি বা তারেক রহমান কি ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন? মানুষ কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। দেশের মানুষ এখন ইউনূসকে বিশ্ব বাটপার
বেহায়া, দুর্নীতিবাজ, রক্তচোষা ইত্যাদি আরো কত বিশ্রী শব্দে ডাকছেন, মানে চিহ্নিত করছেন। এই চুক্তির পাতায় পাতায় লেখা আছে বাংলাদেশের অর্থনৈতিক পরাধীনতার গল্প, দেশকে পরনির্ভরশীল করার গল্প বা পায়তারা। একজন নোবেল বিজয়ীর কাছ থেকে জাতি যে স্বচ্ছতা এবং দেশপ্রেম আশা করেছিল, তার বিনিময়ে ইউনূস দেশের মানুষকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু দেশের সঙ্গে তার এই গাদ্দারি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার লিখেছেন, কোট আনকোট, ইউনূস প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পেতে পারে, নোবেল পাওয়া মানেই কেউ সাধু সন্ন্যাসী নয়। এই ফটোকার্ডটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই চুক্তির ফলে আমরা অনেক কিছুই হারাবো। আমি সেই বিস্তারিত বিশ্লেষণে যাব না, আমি শুধু ফোকাস করতে চাই বাংলাদেশকে ইউনূস তার গডফাদার কান্ট্রি, যুক্তরাষ্ট্রের পুতুল কান্ট্রিতে, দেশে পরিণত করে দিয়ে গেছেন, এটিতে আমি মনোযোগ দিতে চাই। অথচ আমাদের সরকার, দেশপ্রেমিক সরকার এবং বিরোধী দল নিশ্চুপ। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া নব্য রাজনীতিকরাও কোনো কথা কইছেন না। 15 বছরে 1500 কোটি ডলারের তেল কিনতে, এগুলো আপনারা শুনেছেন, শুধু আমি সময় নষ্ট করতে চাই না। প্রতি বছর 350 কোটি ডলারের পণ্য কিনতে হবে, সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে, অন্য দেশ থেকে কেনার ক্ষেত্রে অনেক বাধা আছে, দাম কম হলেও কেনা যাবে না, এগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই। আমেরিকান কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না, পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে, অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে তাদের পারমিশন নিতে হবে। বাংলাদেশের 6710টি পণ্যের শুল্ক ছাড় দিতে হবে, দিয়ে বছরে 1327 কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিতে হবে চুপচাপ। পোশাক শ্রমিকদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে। ওষুধ শিল্পের জন্য অশনি সংকেত এই চুক্তি। দরকার আছে কি নেই, সক্ষমতা আছে কি নেই, সেই ভাবনায় যাওয়ারই প্রয়োজন নাই। 45,000 কোটি টাকায়, মানে এই টাকার বিনিময়ে আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি মাত্র গতকালকেই 30 এপ্রিল স্বাক্ষর করেছে বিএনপি সরকার। এটি নিয়ে বিরোধী দল কোনো কথা বলেনি। মাংস আমদানিতে বা পোল্ট্রি পণ্য আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা, হারাম হালাল যাচাইয়ের সুযোগ কিন্তু থাকছে না। বাংলাদেশকে ইউএসডিএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং FSIS ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এদের সার্টিফিকেট এবং পরিদর্শনকে স্বীকৃতি দিতে হবে। হালাল সার্টিফিকেশনের প্রয়োজন হলে মার্কিন হালাল সার্টিফায়ার যারা আছে, মানে যারা মার্কিন মানদণ্ড পূরণ করে, তাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বা BSTI এর অতিরিক্ত কোনো শর্ত এখানে আরোপ করা চলবে না। তাহলে এই যে যদি এগুলো না করা যায়, তাহলে খাদ্য নিরাপত্তা বাংলাদেশের মানুষের জন্য এবং ধর্মীয় অনুশাসন, প্রায় 90%-এরও বেশি, 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ এটি, সেই ধর্মীয় অনুশাসনের কি হবে? হুজুররা কিছু বলবেন না এই বিষয়ে? নিষিদ্ধ শূকরের মাংস আমদানির চুক্তি করে গেছেন নোবেল জয়ী ইউনূস। এটা মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা বলছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল। কিন্তু ক্ষমতাধর রাজনীতিকরা চুপ, মানে যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা এসব পরে যেসব মোল্লারা আছেন, হুজুররা আছেন, তারা চুপ। কারণ কি জানি না। ইতিমধ্যেই রূপপুর নিয়ে আমরা কত আশার বাতি জ্বালাচ্ছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশের কোন সরকার ভবিষ্যতে যদি আরেকটি বা দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়, পারবে না। কারণ ইউনূসের দেশ বেচা চুক্তি, দেশ বিক্রির চুক্তি, গোলামির চুক্তি সেখানে বাধা হয়ে দাঁড়াবে। একই আশঙ্কা রূপপুর প্রকল্পের জন্য, বিদ্যমান প্রকল্পের জন্য যদি জ্বালানি হিসেবে ফ্রেশ ইউরেনিয়াম সংগ্রহ করতে হয়, কিনতে হয়, সেখানেও কেনা যাবে না যাত্রার কাছ থেকে। বাধ্য হয়ে যদি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বা তাদের কাছ থেকে কিনতে হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের প্রযুক্তি এবং জ্বালানি ক্রয় করতে হয়, অনেক বেশি দামে কিনতে হবে, যার এফেক্ট, যার অভিঘাত পড়বে আপনার উপরে, আমার উপরে, বিদ্যুতের দাম বেড়ে যাবে। আরো অনেক সংকট আছে, আলোচনা লম্বা করতে চাই না। বিএনপি সরকার কি চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তি বাতিল করতে পারে? ইতিমধ্যেই চুক্তি বাতিলের দাবি উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেখলাম সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিয়েছে বিএনপি সরকার চুক্তিটি বাতিল করবে না। সরকারের একটি সূত্রের বরাতে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে লিখেছে, প্রায় 2 দশক পর
ক্ষমতায় আসা বিএনপি সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে কেন? তৈরি করতে চায় না, তাদেরকে খেপাতে চায় না। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্যে দিয়েই তো এই বার্তাটি স্পষ্ট হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে চুক্তির বিষয়ে কিন্তু তারা অবস্থান নিতে পারে। অথচ এই যে চারিদিকে চুক্তি নিয়ে এত বিতর্ক চলছে, প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কিন্তু নীরব, বিএনপির নেতারাও নীরব, দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতারা কিন্তু নীরব। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, সেখানে কোনো আলোচনা হয়নি। অনানুষ্ঠানিক কোনো আলোচনার উদ্যোগও কিন্তু হবে কিনা এটি বলা যাচ্ছে না। চুক্তিটি বাতিল করা যাবে কি, এই প্রশ্ন উঠেছে, এবং চুক্তি নিয়ে যারা কথা বলছেন, বিরোধিতা যারা করছেন, বিশেষজ্ঞ যারা, তারা বলছেন সুযোগ আছে। এই কথার প্রতিধ্বনি পাওয়া গেছে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠে। তিনি পয়েন্ট অফ অর্ডারের ফ্লোর নিয়ে বলেছেন চুক্তিতেই বলা আছে 60 দিনের মধ্যে তা বাতিল করা যাবে, বাতিলের কথা বলা আছে। তিনি চুক্তি নিয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানিয়েছেন এবং তা বাতিলেরও দাবি জানিয়েছেন, কিন্তু তা হয়নি। সাম্প্রতিক মার্কিন সুপ্রিম কোর্টের রায় কিন্তু যদি আমরা বিবেচনায় নেই, তাহলে বাংলাদেশ সরকার এই কার্যকর পদক্ষেপ নিতে পারে তার রেফারেন্সে, কিন্তু তারা নীরব। মালয়েশিয়া এবং আরো কয়েকটি দেশ ইতিমধ্যেই চুক্তি সম্পর্কে তাদের অবস্থান বা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। হয়তো বলবেন একটি চুক্তি নিয়ে এত বিতর্ক বা আলোচনা করার কি দরকার? আসলে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি মোটেই। এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে একপক্ষীয় এবং অসম চুক্তি। যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে চুক্তিতে এমন সব শর্ত রাখা হয়েছে যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করবে। এই চুক্তি বহাল থাকলে অধিকাংশ দেশ বা উন্নয়ন অংশীদাররা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করতে চাইবে না, তাদের কাছে এটি রেফারেন্স। আবার কেউ কেউ চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো একতরফা সুবিধা চাইবে, এটি হাতে আছে তাদের। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে। চুক্তির একটি ভয়ঙ্কর অংশের কথা বলি, এটি হচ্ছে 4 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের তো কত কথায় কথায় নিষেধাজ্ঞা আরোপ করে, বা বাণিজ্যিক কোনো ব্যবস্থা তারা নেয়, কোনো স্যাংশন জারি করে, নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে বাংলাদেশকে পরিপূরক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ওয়াশিংটন যাকে শাস্তি দেবে, ঢাকাকেও তাকে শাস্তি দিতে হবে, বলতে হবে তোমার সঙ্গে ব্যবসা করব না। এবং স্বাধীন বৈদেশিক নীতি পরিচালনার বাংলাদেশের যদি কিছু থেকে থাকে, আমি বলবো এখানেই এর পরিসমাপ্তি ঘটে যাবে। তাই এটিকে কোনোভাবেই মুক্ত বাণিজ্য চুক্তি বলা যাচ্ছে না। চুক্তিতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তবে এটি ওই যে বললাম 60 দিনের নোটিশে বাতিল করার সুযোগ আছে, যে কথাটি রুমিন ফারহানাও বললেন, এটি সত্য। প্রশ্ন হলো নতুন সরকার সেই পথে হাঁটবে কিনা, বিরোধী দল সরকারকে এই পথে হাঁটতে চাপ দেবে কিনা। জাতীয় সংসদে তো আলোচনা হলো না, অধিবেশন সমাপ্তি হয়েছে। এখন বাণিজ্য সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে কি পর্যালোচনা হতে পারে? বিশেষজ্ঞদের মতামত কি নেওয়া যেতে পারে? নেওয়া হবে? এরপর চুক্তির অন্যায্যতা প্রমাণ করে দেখিয়ে সরকার চাইলে কিন্তু চুক্তিটি বাতিল করতে পারে। এমন অসম একটি চুক্তি চাপিয়ে দেওয়ার জন্য জনগণ এখন ইউনূসেরও বিচার দাবি করছে। আপনারা বিভিন্ন মাধ্যমে এটি দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তা করবে কিনা? আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদের লিখে জানাবেন।